পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। পাইকারি পর্যায়ে গড়ে 19.85% এবং গ্রাহক পর্যায়ে গড়ে 16.68% দাম বাড়ানো হয়েছে। 1 জুন থেকেই নতুন দাম কার্যকর ধরা হবে। বিকেলে রাজধানীর বিইআরসি কার্যালয়ে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান। এ সময় জানানো হয়, পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 7 টাকা থেকে বেড়ে 8 টাকা 39 পয়সা হয়েছে, আর গ্রাহক পর্যায়ে দাম গড়ে 9 টাকা 11 পয়সা থেকে বাড়িয়ে 10 টাকা 63 পয়সা নির্ধারণ করা হয়েছে। ফলে ভোক্তা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতে গড়ে 1 টাকা 52 পয়সা বেশি খরচ হবে। এছাড়া সঞ্চালন খরচও প্রতি ইউনিটে 7 পয়সার বেশি বাড়ানো হয়েছে। বিইআরসি বলছে, দাম বাড়ানোর পরও প্রতি বছর এই খাতে সরকারকে 41,000 কোটি টাকা ভর্তুকি গুনতে হবে। বিদ্যুতের দাম নিয়ে 20 ও 21 মে বিইআরসি কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। ভর্তুকির এটা প্রায় 56,000 কোটি টাকা। সো এখানে যেটুকু বৃদ্ধি করা হলো বাল্কের মূল্য, এতে প্রায় 14,200 কোটি টাকা প্লাস মাইনাস এটা বৃদ্ধি পাবে আয়। এর প্রেক্ষিতে আরো 41,000 কোটি টাকা ঘাটতি থাকবে সোমবার। জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এই নিয়ে আজ রাতে দুপক্ষের পতাকা বৈঠকের কথা রয়েছে। এর আগে মঙ্গলবার রাতে জয়পুরহাটের পাঁচবিবির কয়া বিওপির আওতায় পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ সদস্যরা। 281 নম্বর পিলারের কাছে বেড়া দেওয়ার ঘটনায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও আজ শূন্যরেখার কাছে বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করায় এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এদিকে বেনাপোল সীমান্তে পুশিনের চেষ্টা করা 12 জনকে শূন্যরেখা থেকে সরিয়ে নিয়েছে বিএসএফ। পরে ওই সীমান্ত এলাকা থেকে বিজিবিও তাদের অতিরিক্ত সদস্য প্রত্যাহার করে। বিজিবি জানিয়েছে, রোববার গভীর রাতে বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে ভারত থেকে 12 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, তবে তা প্রতিহত করে বিজিবি। এরপর থেকে শূন্যরেখায় অবস্থান করছিল দলটি। এ নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দেয়। মোতায়েন করা হয় বিজিবির অতিরিক্ত সদস্য। 3 দিন পর মঙ্গলবার রাতে বিএসএফ সদস্যরা দলটিকে সরিয়ে নিয়ে গেলে স্বাভাবিক হয়ে আসে পরিস্থিতি। বাংলাদেশে যে কোনো ধরনের অনুপ্রবেশ রুখে দেওয়া হবে জানিয়ে বিজিবি বলছে, সীমান্তে কঠোর অবস্থানে রয়েছেন তারা। সীমান্ত পরিস্থিতি নিয়ে আরো জানাতে বেনাপোল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এম.এ. রহিম। রহিম, এখন পর্যন্ত সীমান্ত এলাকার পরিস্থিতি কেমন দেখছেন, আর প্রশাসনিকভাবে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে এখন পর্যন্ত? আমি প্রথমেই বলে রাখি, আপনি জানেন যে এই সেই সীমান্ত সাদিপুর সীমান্ত, এই সাদিপুর সীমান্তের খড়ের মাঠ দিয়ে আজ থেকে 4 দিন আগে গভীর রাতে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ অভ্যন্তরে 12 জন নাগরিককে পুশিনের চেষ্টা করা হয়। এই 4 দিন যেমন বিভিন্ন উত্তেজনা ছিল, বিজেপি মোতায়েন ছিল, বিভিন্ন মানুষ কৌতূহলী মানুষের এখানে ভিড় ছিল। আজকে সেই অবস্থাটি নেই, কারণ সকাল থেকে যেহেতু বিজেপি প্রত্যাহার করা হয়েছে, আর যার যে 4 জনকে পুশিনের চেষ্টা করা হয়েছিল সীমান্ত জিরো লাইনে ছিল, তাদেরকেও বিএসএফ সরিয়ে অন্যত নিয়েছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানিয়েছি। তবে নতুন করে আবার একটু উত্তেজনা তৈরি হয়েছে সীমান্ত এলাকাতে। আপনি জানেন, সেটা বলে রাখি, যেহেতু 4 দিন ধরে সীমান্তের এই পুশিন নিয়ে বিভিন্ন মানুষের মধ্যেই একটা কৌতূহলের সৃষ্টি হয়েছিল। বিজেপি কঠোর নজরদারির কারণেই হয়তো পুশিনটা বিএসএফের পুশিনটা ব্যর্থ হয়েছে। তবে আজকে বাংলাদেশের এনসিপির অন্যতম মুখপাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি এই সীমান্ত এলাকা পরিদর্শনে এসেছিল, কোনো মতে যাতে পুশিন না হয় এদের মানুষকে গণসচেতনতা সৃষ্টির জন্য তিনি এসেছিল। কিন্তু আসার পথে তাদেরকে একটি জায়গায় ডিম নিক্ষেপ করা হয়েছে, বা পরবর্তীতে যখন গণমাধ্যম কর্মীদের সাথে ব্রিফিং করে যশোর থেকে বেনাপোল যশোর সড়ক হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল, প্রতিমধ্যে তার উপরে ইট পাটকেল নিক্ষেপ হয়েছে। এই কারণেই একটি নতুন
করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে সীমান্ত এলাকার যে কাঁটাতার পেরিয়ে যে পুশিনের ঘটনাটি অনেকটা থমথমে অবস্থা বিরাজ করছে, বা বিজেপির অবস্থানে চৌকি বা নজরদারি বিজেপি বাড়াইছে, কিন্তু পূর্বের যে বিজেপি কয় প্লাটুন বিজেপি এখানে মোতায়েন করেছিল সেটা প্রত্যাহার করা হয়েছে। তবে এখন বর্তমান বেনাপোল সীমান্তটা যেন থমথমে অবস্থা বিরাজ করছে। বিজেপি সতর্ক রয়েছে, প্রশাসন বা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। যে কোনো মূল্যেই এখান থেকে পুশহীন করা যাবে না, সেই কারণে গণসচেতনতা বৃদ্ধি করা হয়েছে, মাইকিং করা হচ্ছে, বিজেপির টহল বা নজরদারি এখানে জোরদার করা হয়েছে। এ পর্যন্ত যতটুকু জানি বা আমরা যতটুকু দেখছেন যে এখন সীমান্ত অনেকটা থমথমে অবস্থা বিরাজ করছে। শুধুমাত্র সীমান্ত চৌকিতে বিজেপি রয়েছে, অন্য কোনো অবস্থা বা পরিস্থিতি এখানে তৈরি হয়নি। এই ছিল সর্বশেষ। আমি পরবর্তী সংবাদে হয়তো বিস্তারিত জানাতে পারবো। বেনাপোল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী MA রহিম। সাতক্ষীরার বাংলাদেশের মতো একটি ছোট দেশ জাতিসংঘের নেতৃত্ব দেবে, এটি বিরল সম্মানের বিষয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলায় এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় তিনি বলেন, আগামী 1 বছর বাংলাদেশ জাতিসংঘে নেতৃত্ব দেবে। তবে একটি মহল দেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। তারেক রহমানের নেতৃত্বে নতুন করে দেশ গঠনের এই সময়ে যেন কেউ বিভ্রান্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে বলেন তিনি। সব সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি আরও জানান, বর্তমান নেতৃত্ব সব সংকট দূর করতে কাজ করে যাচ্ছে। জাতিসংঘের প্রেসিডেন্ট নির্বাচিত হবার সেটা বাংলাদেশ সাইপ্রাসকে পরাজিত করে নির্বাচিত হয়েছে। বন্ধুরা, এটা একটা বিরল সম্মান। বাংলাদেশের মতো একটা ছোট দেশ আজকে জাতিসংঘের সভাপতিত্ব করবে আগামী 1 বছর। সুনামগঞ্জে নির্মাণাধীন শাহ আরিফিন অদ্বৈত মৈত্রী সেতুর 5টি গার্ডার নদীতে ভেঙে পড়ায় কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। আর শরীয়তপুরের গোলাম মাওলা সেতুর কাজ 8 বছরেও শেষ না হওয়ায় লাখো মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীর উপর নির্মাণাধীন শাহ আরিফিন অদ্বৈত মৈত্রী সেতুর 5টি গার্ডার সম্প্রতি নদীতে ভেঙে পড়ে। সংশ্লিষ্টদের দাবি, কালবৈশাখী ঝড়ের আঘাতেই এই দুর্ঘটনা। এর আগে নৌযানের ধাক্কায় আরও 2টি গার্ডার নদীতে পড়ে যায়। তবে স্থানীয়দের অভিযোগ, শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, অনিয়ম ও দুর্নীতির কারণেই সেতুর গার্ডারগুলো বারবার ধসে পড়ছে। ঘূর্ণিঝড়ে ব্রিজ পড়ে যায়, এটা অবশ্যই ঠিকাদারের অবহেলা। মাটি দিব কম, পাথর দিব কম, বালু দিব কম, এই কারণে ভাঙ্গা পড়ছে। কাজের মান যদি দুর্বল না হইতো তো গাটার এগুলো ভাঙ্গা পড়ার কথা না। 2018 সালে প্রায় 89 কোটি টাকা ব্যয়ে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। 2021 সালে শেষ হওয়ার কথা থাকলেও 2026 সালেও কাজ শেষ হয়নি। দীর্ঘসূত্রতার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তি বাতিল করে নতুন দরপত্র আহ্বান করে LGED। 5টা গার্ডার পড়ে গেছে, এটা ঠিকাদার গাফলতির কারণে হয়েছে। মূলত ঠিকাদারকে এগুলা সতর্ক করা হয়েছিল। এখন আমরা নতুন করে এস্টিমেট তৈরি করতেছি 5টা গার্ডার অ্যাড করে। এই জন্য অবশ্যই আমাদের 1 থেকে 1.5 মাস একটু সময় বেশি লাগবে। শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীর উপর নির্মাণাধীন ডাক্তার গোলাম মাওলা সেতুর কাজ 8 বছরেও শেষ হয়নি। 3বার ঠিকাদার পরিবর্তনের পরও অগ্রগতি মাত্র 50%। সেতুটি চালু না হয় নড়িয়া ও ভেদরগঞ্জের মানুষের ঢাকা যাতায়াতে দুর্ভোগ বাড়ছে। খেয়া পারাপারের উপর নির্ভর করতে হচ্ছে লাখো মানুষকে। এতে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রোগী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের ভোগান্তিও বেড়েছে। দীর্ঘদিন ধরে এই কাজটা চলতে আছে। গত সরকার থাকতে এই কাজটা শুরু করছে, তো এখনো শেষ করতে পারে নাই। বাসা থেকে 1 ঘন্টা আগে এসে ট্রলার ঘাটে দাঁড়াতে হয়, তাহলে আমাদের ক্লাস পেতে অনেক সময় মিস হয়। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পটির কাজ শেষ হবে বলে জানিয়েছে LGED। এর আগে 2জন ঠিকাদার কাজটা ফেলে চলে গেছে। বর্তমানে আমরা যে ঠিকাদারকে নিয়োগ করেছি, আমি মনে করি ঠিকাদার অত্যন্ত দক্ষ। পানিতে 9টা পাইল ছিল, ওই পাইলগুলো হয়তো এই সিজনে করা সম্ভব হবে না, কিন্তু এছাড়াও বাকি যে কাজগুলো আছে সেটা পুরোদমে শুরু করার জন্য ঠিকাদারকে আমরা চাপ দিয়েছি। ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলা সেতুর দৈর্ঘ্য 300 মিটার। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 35 কোটি টাকা। মাহির সাজিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাঙামাটির দুর্গম পাহাড়ে দেশি বিদেশি 35টিরও বেশি প্রজাতির আম চাষ করে সফল 2 তরুণ উদ্যোক্তা। সাধারণ আম নয়, এখানে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে জাপানি মিয়াজাকি বা সূর্য ডিম। বিষমুক্ত ও নিরাপদ পদ্ধতিতে উৎপাদিত এসব আম এখন বিদেশের বাজারে রপ্তানির স্বপ্ন দেখাচ্ছে।
রাঙামাটি সদরের এই পাহাড় যেন এখন রঙিন আমের রাজ্য। বালুখালী ইউনিয়নের মরিশাবিল এলাকায় প্রায় ৩০ একর জমিতে গড়ে তোলা বাগানের প্রতিটি গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে আম। এখানে চাষ করা দেশি বিদেশি ৩৫টারও বেশি প্রজাতির আমের মধ্যে বিশেষ আকর্ষণ জাপানি মিয়াজাকি বা সূর্যডিম, থাইল্যান্ডের চিয়াংমাই সহ নানান জাতের আম। দুই তরুণ উদ্যোক্তার কঠোর পরিশ্রম আর আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় এবছর হয়েছে বাম্পার ফলন। 20 থেকে 30 টন আম আশা করতেছি, যার বাজারজাত মূল্য হয়তো 20 থেকে 30 লাখ টাকা হতে পারে। পাহাড়ে আমের ভালো ফলনে আশাবাদী কৃষি বিশেষজ্ঞরা। উদ্যোক্তাদের নানাভাবে সহায়তা করছে কৃষি বিভাগ। ওনার যাতে পর্যাপ্ত যে খরচ উনি করেছেন ওই খরচ অনুযায়ী যাতে উনি ঠিকমতো যাতে ওনার কি বলবো চারা এবং ফলনের দিক দিয়ে উনি যাতে লাভবান হয় সেদিক দিয়ে আমরা কাজ করে চলে যাচ্ছি। আমি আশা করব যে যারা রপ্তানিকারক যারা আছে তা আমাদের পাহাড়ে যে বছর যে যতগুলো আমের বাগান আছে তার মধ্যে ওনার যে বাগান যতগুলো জাত আছে ওনার এখান থেকে যে রপ্তানিযোগ্য আমরা পাম পাওয়া যাবে। দুই তরুণদের এই সফলতায় পাহাড়ের অর্থনীতিতে যোগ হবে এক নতুন মাত্রা। বাংলার মাটিতে বিদেশি আমের স্বাদ দেশের বাইরে পৌঁছানোর মাধ্যমেই সার্থকতা খুঁজে পাবেন বালুখালীর এই সফল উদ্যোক্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এছাড়া এখনকার মতো সমগ্র বাংলাদেশ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।